এমন অনেক কাহিনী থাকে যা ইতিহাসের বুকে লুকিয়ে থাকে। ইতিহাসের বুক চিরে সেই সব কাহিনীকে আপনাদের কাছে নিয়ে আসার প্রচেষ্টাই এই চ্যানেল। নমস্কার, আমি দীপাঞ্জন। আপনাদের সাথে রয়েছি ইতিহাসের গল্প কথা চ্যানেলে। আজকে আলোচনা করব এমন একজন ব্যক্তিকে নিয়ে, একজন মহিলাকে নিয়ে, যাকে আমাদের এই ভারতবর্ষে প্রথম মহিলা চিকিৎসক বলা যায়। আমি জানি আপনারা কার কথা ভাবছেন, সেই বাঙালি মহিলার কথা ভাবছেন। ঊনবিংশ শতাব্দীর ভারতবর্ষ ছিল নারীদের জন্য এক অত্যন্ত কঠিন এবং শৃঙ্খলিত সময়। সেই সময় ডাক্তারি পাশ করা ছিল একটা অসাধ্য সাধন। আজকে কথা বলছি ডক্টর আনন্দীবাই গোপাল রাও যোশীর বিষয়ে। আনন্দীবাই যোশীর জন্ম হয় 1865 খ্রিস্টাব্দের 31শে মার্চ মহারাষ্ট্রের থানে জেলার কল্যাণ শহরে। জন্মের সময় তার নাম ছিল যমুনা। তিনি এক রক্ষণশীল এবং আর্থিকভাবে দুর্বল মারাঠি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবারের একসময় বেশ প্রতিপত্তি থাকলেও তার জন্মের সময় পারিবারিক ঋণ এবং অন্যান্য বিভিন্ন কারণে চরম দারিদ্র্যের অবস্থার সম্মুখীন হন। তৎকালীন হিন্দু সমাজের যে রীতি ছিল, যে নিয়ম ছিল, সেই অনুযায়ী মেয়েদের বেশি দূর পড়াশোনা করার অধিকার ছিল না। বেশি দূর কেন বলবো, পড়াশোনা করারই অধিকার ছিল না। মেয়েদের ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে একটা ন্যূনতম বয়স হলেই তারা কিন্তু মেয়েদের বিয়ে দিয়ে দিতেন এবং সংসার ধর্ম পালন করা, এটাই ছিল মূল রীতি। 1874 সাল, যখন যমুনার বয়স মাত্র 9 বছর, তার বিয়ে হয়ে গেল গোপাল রাও যোশীর সাথে। গোপাল রাও ছিলেন একজন বিপত্নিক এবং যমুনার চেয়ে বয়সে প্রায় 20 বছরের বড়। তিনি কল্যাণের ডাকঘরে এক সাধারণ কেরানি রূপে কাজ করতেন। বিয়ের পর স্বামী গোপাল রাও তার নাম পরিবর্তন করলেন এবং নাম পরিবর্তন করে রাখলেন আনন্দীবাই। গোপাল রাও যোশী ছিলেন তার সময়ের তুলনায় অত্যন্ত প্রগতিশীল একজন মানুষ। তিনি নারী শিক্ষায় গভীরভাবে বিশ্বাস করতেন। তিনি চাইতেন যে তার স্ত্রী যেন শিক্ষিত হন এবং সমাজের বাধা ধরা নিয়মের বাইরে গিয়ে নিজের একটা পরিচয় তৈরি করেন। স্বামীর বদলির চাকরি ছিল, সেই সুযোগে আনন্দীবাই কল্যাণ থেকে কখনো আলিবাগ এলেন, পরবর্তীতে তিনি এলেন কলকাতা। তৎকালীন সময়ে সেই কলকাতাকে কিন্তু কলকাতা বলা হতো না, বলা হতো ক্যালকাটা। আনন্দীবাইয়ের জীবনের মোড় ঘুরিয়ে দেয় একটি মর্মান্তিক ঘটনা। মাত্র 14 বছর বয়সে তিনি তার প্রথম সন্তানের জন্ম দেন, কিন্তু অপর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা এবং সঠিক সময়ে চিকিৎসকের অভাবে মাত্র 10 দিনেই শিশুটি মারা যায়। এই ঘটনা আনন্দীবাইকে মানসিকভাবে গভীরভাবে নাড়িয়ে দেয়। তিনি বুঝতে পারেন তৎকালীন ভারতে পুরুষ চিকিৎসকদের নারীদের চিকিৎসা করানোকে সমাজে অত্যন্ত ছোটভাবে দেখা হয়। পর্দাশীল মুসলিম এবং হিন্দু মহিলারা পুরুষ ডাক্তারদের কাছে নিজেদের শারীরিক সমস্যার কথা বলতে বা পরীক্ষা করাতে অত্যন্ত সংকোচ বোধ করেন। আর সেই কারণেই আনন্দীবাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজে একজন চিকিৎসক হবেন এবং এই যে সমস্যা নারীরা প্রতিনিয়ত ফেস করছেন সেটাকে তিনি নির্মূল করে দেবেন। তিনি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিলেন। ভারতে তখন মহিলাদের জন্য আধুনিক চিকিৎসাবিদ্যা ও অধ্যয়নের কোনো ব্যবস্থা ছিল না। তাই গোপাল রাও সিদ্ধান্ত নিলেন যে আনন্দীবাইকে আমেরিকায় পাঠাবেন। কিন্তু 1880-র দশকে একজন বিবাহিত হিন্দু মহিলা সমুদ্র পাড়ি দিয়ে বিদেশে যাবেন, এ ছিল অকল্পনীয় ব্যাপার। গোপাল রাও 1880 সালে বিখ্যাত আমেরিকান ধর্মপ্রচারক রয়্যাল ওয়াইন্ডারকে একটা চিঠি লেখেন। চিঠিতে তিনি স্ত্রীর আমেরিকায় চিকিৎসা শাস্ত্র পড়ার কথা জানান। ওয়াইন্ডার তার প্রিন্সটনস মিশনারি রিভিউয়ে একটি চিঠির কথা প্রকাশ করেন। এই লেখাটি চোখে পড়ে নিউ জার্সির একজন সম্ভ্রান্ত মহিলা থিওডিসিয়া কার্পেন্টারের। আনন্দীবাইয়ের চিকিৎসক হওয়ার তীব্র ইচ্ছা এবং হিন্দু মহিলাদের জন্য তার চিন্তাভাবনা থিওডিসিয়াকে গভীরভাবে উদ্বুদ্ধ করে। তিনি আনন্দীবাইকে চিঠি লেখেন এবং আমেরিকায় তার থাকার ব্যবস্থা করার প্রস্তাব দেন। আনন্দীবাইয়ের বিদেশ যাত্রার খবর ছড়িয়ে পড়তেই গোঁড়া হিন্দু সমাজ ক্ষোভে ফেটে পড়ল। নারী সমুদ্র পার হয়ে বিদেশে গিয়ে খ্রিস্টানদের সাথে থাকবে, তাদের মতো জীবনযাপন করবে, এটি সমাজ কোনোভাবে মেনে নিতে পারছিল না। তাকে সমাজচ্যুত করার জন্য হুমকি দেওয়া হয়। রাস্তায় বের হলে তাকে লক্ষ্য করে পাথর ছোড়া হতো, গালিগালাজ করা হতো। কিন্তু আনন্দীবাই ছিলেন অকুতোভয়। 1880 সালে শ্রীরামপুর কলেজের হলে তিনি এক ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণে তিনি তার আমেরিকায় যাওয়ার কথা ব্যাখ্যা করেন। তার এই ভাষণে উপস্থিত অনেকেই মুগ্ধ হয়েছিল। তার বিদেশ যাত্রার জন্য আর্থিক সাহায্যও মিলছিল। প্রায় 200 টাকার একটি তহবিল গঠন হয়। তারপরে 1883 সালের 7 এপ্রিল এলো। সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে আনন্দীবাই কলকাতা বন্দর থেকে আমেরিকার উদ্দেশ্যে জাহাজে উঠলেন।
এই দীর্ঘ এবং ক্লান্তিকর সমুদ্রযাত্রায় তার সঙ্গী ছিল থিওডিসিয়া কার্পেন্টারের পরিচিত 2 ইংরেজ মহিলা। আমেরিকায় পৌঁছানোর পর নিউ ইয়র্কে থিওডিসিয়া কার্পেন্টার তাকে সাদরে অভ্যর্থনা জানান। আনন্দীবাই কার্পেন্টার পরিবারকে তার নিজের পরিবারের মতোই আপন করে নিলেন। সেখানে হাড় কাঁপানো শীত, সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতি এবং খাদ্যাভ্যাস তার স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলল। তিনি ছিলেন কঠোর নিরামিষাশী এবং হিন্দু রীতিনীতি মেনে চলতেন, কিন্তু পশ্চিমা যে পোশাক, সেই পোশাক ওখানে পরার প্রয়োজনীয়তা হলো, তিনি সেই পোশাক পরতে অস্বীকার করলেন। পুষ্টিকর খাবার এবং গরম পোশাকের অভাবে তার কিন্তু স্বাস্থ্যের অবনতি হতে শুরু করলো। আমেরিকায় পৌঁছে আনন্দীবাই পেনিসিলভেনিয়ার ফিলাডেলফিয়াতে অবস্থিত উমেন্স মেডিকেল কলেজ অফ পেনসিলভানিয়াতে ভর্তি হলেন। প্রথমে আবেদন করলেন এবং আবেদন এই কারণে করেছিলেন কারণ এটা ছিল বিশ্বের দ্বিতীয় প্রতিষ্ঠান যেখানে মহিলাদের চিকিৎসাবিদ্যা অধ্যয়নের একটা সুযোগ ছিল। কলেজের ডিন রেচেল বডলি আনন্দীবাইয়ের যোগ্যতা এবং তার চিঠির গভীরতায় মুগ্ধ হন। তাকে কলেজে পড়ার সুযোগ করে দিলেন। 19 বছর বয়সে আনন্দীবাই তার চিকিৎসাবিদ্যা পড়ার পড়াশোনা শুরু করলেন। পড়াশোনার চাপ, কঠোর পরিশ্রম, প্রতিকূল আবহাওয়ার পরে আনন্দীবাইয়ের একবার ডিপথেরিয়া হলো। পরবর্তীকালে তিনি আক্রান্ত হলেন যক্ষা রোগে। চরম অসুস্থতা নিয়েও তিনি কিন্তু তার পড়াশোনা ছাড়লেন না। তার গবেষণাপত্রর বিষয় ছিল আর্য হিন্দুদের মধ্যে প্রসূতিবিদ্যা। এই গবেষণাপত্রে তিনি প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসা সাথে আধুনিক চিকিৎসার যে মেলবন্ধন ঘটানো যায় সে নিয়ে আলোচনা করলেন। 1886 সাল 11 মার্চ তিনি সাফল্যের সাথে তার এমডি ডিগ্রি অর্জন করলেন। সমাবর্তন অনুষ্ঠানে তিনি যখন ডিগ্রিটা পেলেন, অর্থাৎ ডিগ্রি যখন প্রদান করা হলো, তখন করতালিতে চারিদিক মুখর হয়ে উঠল। তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি এই বিরল সম্মান অর্জন করলেন। তার এই সাফল্যে ব্রিটিশ সাম্রাজ্যের তৎকালীন রানী ভিক্টোরিয়া তাকে অভিনন্দন জানিয়ে একটি বিশেষ বার্তা পাঠালেন। 1886 সালে তিনি এবারে তার স্বদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিলেন। স্বামী গোপাল রাও ইতোমধ্যেই আমেরিকায় পৌঁছে গিয়েছিলেন তাকে ফিরিয়ে আনার জন্য। ফেরার সময় আনন্দীবাইকে বীরের সম্মান দেওয়া হয়। যারা এক সময় পাথর ছুঁড়েছিল তারাই তাকে অভ্যর্থনা জানালো ফুল দিয়ে। তৎকালীন দেশীয় রাজ্য কোলাপুরের অ্যালবার্ট এডওয়ার্ড হাসপাতালের মহিলা ওয়ার্ডের প্রধান চিকিৎসক রূপে তিনি নিয়োজিত হলেন। তার স্বপ্ন পূরণ হতে চলেছিল। তিনি প্রস্তুত হচ্ছিলেন তার দেশের মহিলাদের চিকিৎসা সেবা প্রদান করার জন্য। কিন্তু নিয়তির পরিহাস বড়ই নির্মম। আমেরিকা থেকে ফেরার সময় থেকেই আনন্দীবাইয়ের স্বাস্থ্য দ্রুত অবনতি হতে শুরু করে। যক্ষা রোগ তার শরীরে মারাত্মক আকার ধারণ করে। সেই যুগে যক্ষার কোনো কার্যকর চিকিৎসা ছিল না। ভারতে ফিরে আসার পর চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন তাকে সুস্থ করে তোলার, কিন্তু সব চেষ্টায় ব্যর্থ হলো। 1887 সালের 26শে ফেব্রুয়ারি আনন্দীবাই যোশী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুতে সমগ্র দেশ শোকস্তব্ধ হয়ে যায়। একজন প্রতিভাবান, সাহসী এবং পরোপকারী চিকিৎসকের এমন অকাল প্রয়াণ ভারতের জন্য ছিল এক অপূরণীয় ক্ষতি। মৃত্যুর পর হিন্দু রীতি অনুযায়ী তার দাহকার্য সম্পন্ন করা হয়, কিন্তু তার স্বামী গোপাল রাও তার চিতাভস্য একটি কলসিতে ভরে আমেরিকার থিওডিসিয়া কার্পেন্টারের কাছে পাঠিয়ে দেন। থিওডিসিয়া সেই সময় ওই ভস্য নিউ ইয়র্কের পাফকিপসি রুরাল সেমেট্রিতে তার নিজের পারিবারিক গোরস্থানে সমাহিত করেন। আজও সেখানে আনন্দীবাইয়ের একটি স্মৃতিফলক রয়েছে। আনন্দীবাই যোশী মাত্র 21 বছর 11 মাস বেঁচে ছিলেন। তিনি একজন চিকিৎসক হিসেবে কাজ করার সুযোগই পাননি সেভাবে, কিন্তু তার এই স্বল্পকালীন জীবন ছিল হাজারো বছরের সামাজিক অন্ধকারের বিরুদ্ধে এক জ্বলন্ত মশালের মতো। তার জীবনের প্রভাব এবং উত্তরাধিকার আজও প্রাসঙ্গিক। তিনি প্রমাণ করেছিলেন যে মহিলারা কেবল রান্নাঘর বা সন্তানের জন্ম দেওয়ার জন্য নয়, বরং মেধা এবং সুযোগ পেলে তারা বিশ্বের যে কোনো কঠিন পেশায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন। তিনি ভারতের অসংখ্য নারীদের উচ্চশিক্ষা এবং চিকিৎসা বিদ্যায় আসার জন্য অনুপ্রাণিত করেছিলেন। মহারাষ্ট্র সরকার তার নামে একটি ফেলোশিপ চালু করেছে, যা চিকিৎসা ক্ষেত্রে গবেষণারত মহিলাদের প্রদান করা হয়। এছাড়া IRTS লখনৌ চিকিৎসা শাস্ত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আনন্দীবাই যোশী পুরস্কার প্রদান করে থাকে। তার জীবনের উপর ভিত্তি করে মারাঠি লেখক শ্রীকৃষ্ণ জনার্দন যোশী আন্দি গোপাল নামে একটি জনপ্রিয় উপন্যাস রচনা করেছেন। তাছাড়া তার জীবনী নিয়ে মারাঠি ভাষায় একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে, যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ডক্টর আনন্দীবাই যোশী এমন এক সময়ে স্বপ্ন দেখেছিলেন যখন মেয়েদের স্বপ্ন দেখার কোনো অধিকারই ছিল না। তার জীবন কেবল একটি ব্যক্তিগত সফলতার গল্প নয়, এটি হলো কুসংস্কার, বাধা এবং কট্টর পন্থার বিরুদ্ধে এক অবিরাম সংগ্রামের ইতিহাস। সন্তান হারানোর গভীর শোককে তিনি নিজের দুর্বলতা না বানিয়ে
লক্ষ লক্ষ মায়ের সন্তান বাঁচানোর হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন। অভাব, দারিদ্র, অসুস্থতা এবং সামাজিক বঞ্চনা কোনো কিছুই তার সংকল্পকে টলাতে পারেনি। ডক্টর আনন্দীবাই যোশী আজীবন ভারতীয় নারী শক্তির এক অনবদ্য প্রতীক হিসাবে স্মরণীয় হয়ে থাকবেন। তার জীবন আমাদের শেখায় যে অদম্য ইচ্ছাশক্তি এবং আত্মবিশ্বাস থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। তিনি ভারতের ইতিহাসে চিরকাল এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে জ্বলজ্বল করবেন। আজ এতটুকুই। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধু বান্ধব এবং সবার মাঝে ছড়িয়ে দেবেন। নতুন চ্যানেল, তাই সাবস্ক্রিপশন একটু চাইছি। এটুকু চেয়ে নেওয়ার মধ্যে কোনো অন্যায় আমি দেখি না। ভালো থাকবেন। নমস্কার।